সেদিন সকাল থেকেই আকাশটা ছিল মেঘলা, কিন্তু সংসারের অভাবের কথা ভেবে গোবিন্দ প্রতিদিনের মতো কোদাল কাঁধে নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিলেন। তার একটাই চিন্তা, আজ কাজ না করলে রাতে মেয়েদের মুখে খাবার তুলে দেবেন কিভাবে। ভোরের প্রথম সূর্যের আলো পড়তেই সবুজ ধানের ক্ষেতে পাখির কিচির মিচিরে মুখর হয়ে ওঠে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক কোণে মাটির ছোট্ট ভাঙা ঘরে বাস করতেন এক গরিব চাষি, গোবিন্দ। সারা দিন মাঠে কঠোর পরিশ্রম করেও তার সংসারে অভাবের শেষ ছিল না। গোবিন্দের দুই মেয়ে ছিল, বড় মেয়ে জবা, শান্ত, পরিশ্রমী আর দয়ালু। বাবার কষ্ট দেখে সে সব সময় পাশে দাঁড়াত। আর ছোট মেয়ে রেখা, যে কাজের চেয়ে স্বপ্ন দেখতে বেশি ভালোবাসত। সে ভাবত একদিন কোনো অলৌকিক ঘটনায় তাদের সব দুঃখ দূর হয়ে যাবে। জবা, মা, আমি মাঠে যাচ্ছি। আজ যদি একটু ভালো ফসল পাই, তাহলে হয়তো আজ রাতে তোমাদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারবো। বাবা, তুমি একা যাবে না, আমিও তোমার সঙ্গে মাঠে যাব। দুজনে মিলে কাজ করলে কাজও তাড়াতাড়ি শেষ হবে। না মা, তুই সারাদিন কাজ করিস, আবার ঘরের কাজও সামলাস, তোরও তো একটু বিশ্রাম দরকার। তোমার কষ্টের কাছে আমার ক্লান্তি কিছুই নয় বাবা। তুমি একা কষ্ট করবে আর আমি ঘরে বসে থাকব, এটা কখনো হতে পারে না। না না মা, এটা ঠিক নয়। তখনই গোবিন্দের ছোট মেয়ে রেখা আসে। এত সকালে আবার মাঠে যেতে হবে নাকি? সারা দিন শুধু কাজ আর কাজ। যদি একদিন অনেক টাকা পেয়ে যেতাম, তাহলে আর এসব করতে হতো না। দীপা, শুধু স্বপ্ন দেখলে হবে না, পরিশ্রম না করলে কোনো দিন সুখ আসবে না। মা, মনে রাখিস, পরিশ্রমের ঘাম কখনো বিফলে যায় না। একদিন না একদিন তার ফল মানুষ অবশ্যই পায়। দিন সকাল থেকেই আকাশটা ছিল মেঘলা, কিন্তু সংসারের অভাবের কথা ভেবে গোবিন্দ প্রতিদিনের মতো কোদাল কাঁধে নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিলেন। তার একটাই চিন্তা, আজ কাজ না করলে রাতে মেয়েদের মুখে খাবার তুলে দেবেন কিভাবে। আজ শরীরটা ভালো লাগছে না, তবুও কাজ তো করতেই হবে। আমার কষ্টের কথা ভাবলে চলবে না, আগে মেয়েদের কথা ভাবতে হবে। গোবিন্দ দুর্বল শরীর নিয়ে একের পর এক কোদালের আঘাত করতে লাগলেন। ক্ষুধা, ক্লান্তি আর দীর্ঘদিনের কষ্টে তার শরীর ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছিল। আর একটু কাজ শেষ করলেই আজকে জমিটা শেষ হবে। হঠাৎ গোবিন্দের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল, মাথা ঘুরে উঠল। হাতে থাকা কোদাল মাটিতে পড়ে গেল আর তিনি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লেন। তাকে দেখে পাশে থাকা গ্রামের লোক ছুটে আসে। আরে গোবিন্দদা, কি হলো আপনার? তাড়াতাড়ি জল নিয়ে এসো, মনে হচ্ছে উনি অজ্ঞান হয়ে গেছেন। এভাবে আর মাঠে রাখা যাবে না, চল সবাই মিলে ওনাকে বাড়ি পৌঁছে দিই। গ্রামের কয়েকজন কৃষক মিলে গোবিন্দকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে এলেন। খবর পেয়ে জবা দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বাবা, তোমার কি হয়েছে? চোখ খুলো বাবা। মা, তোমাদের বাবা মাঠে কাজ করতে করতেই উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। শরীর আর এত কষ্ট সহ্য করতে পারছে না। কৃষকের কথা শুনে জবার চোখ ভরে উঠল জলে। বাবার কষ্ট সে আর সহ্য করতে পারছিল না। অন্যদিকে এতদিন কাজকে অবহেলা করা রেখাও প্রথমবারের মতো ভয় পেয়ে গেল। বাবা, তুমি কেন নিজের শরীরের কথা ভাবো না? আমরা না খেয়ে থাকব, তবু তুমি এভাবে নিজের জীবন নিয়ে খেলো না। মা, আমি যদি কাজ না করি, তাহলে তো তোমাদের মুখে এক মুঠো ভাতও তুলে দিতে পারবো না। বাবা, তুমি আগে সুস্থ হয়ে ওঠো, এবার থেকে আমরাও তোমার পাশে থাকব। গোবিন্দের অসুস্থতা যেন এই পরিবারের জীবনে এক নতুন মোড় নিয়ে এলো। বিশেষ করে রেখার মনে প্রথমবারের মতো দায়িত্ববোধের আলো জ্বলে উঠতে শুরু করল। কিন্তু সামনে তাদের জন্য অপেক্ষা করছিল আরও কঠিন পরীক্ষা।
গোবিন্দের অসুস্থতার পর বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে গেল। ঘরে খাবার প্রায় শেষ, ওষুধ কেনার টাকাও নেই। বাবার চিন্তায় জবার চোখে ঘুম নেই। সে বুঝতে পারল এখন পরিবারের দায়িত্ব তাকে নিতে হবে। বাবার ওষুধ শেষ হয়ে যাচ্ছে, ঘরেও খাবার নেই। এভাবে আর বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। না মা জবা, তুই এত ছোট, তোর ওপর এত বড় দায়িত্ব দিতে চাই না। আমি ঠিক হয়ে গেলে আবার কাজ করব। বাবা, তুমি সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছ, এখন তোমার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। তুমি শুধু বিশ্রাম নাও। পরের দিন ভোরে সূর্য ওঠার আগেই জবা ঘুম থেকে উঠে পড়ল। সে বাড়ির পুরনো ঝুড়ি নিয়ে মাঠে গেল। জমি থেকে সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিল। মা, তোমার সবজিগুলো ভালো, এই নাও তোমার পাওনা টাকা। ধন্যবাদ কাকা, এই টাকা দিয়ে আমি বাবার ওষুধ কিনতে পারবো। জবা সারাদিন পরিশ্রম করে বাজারে সবজি বিক্রি করল। খুব বেশি টাকা না পেলেও সেই টাকা দিয়ে সে বাবার ওষুধ আর কিছু খাবার কিনে বাড়ি ফিরল। অন্যদিকে রেখা তার বাবার কষ্ট দেখে চিন্তিত হলেও সে সহজ পথ খুঁজছিল। সে ভাবছিল কিভাবে পরিশ্রম ছাড়াই টাকা পাওয়া যায়। এভাবে কষ্ট করে কতদিন চলবে? যদি কোথাও থেকে অনেক টাকা পাওয়া যেত তাহলে আমাদের সব সমস্যা শেষ হয়ে যেত। জবার কঠোর পরিশ্রমে সংসার কোনো রকমে চলতে লাগল, কিন্তু বাবার চিকিৎসা, খাবার আর সংসারের খরচ চালাতে সেই অল্প আয় যথেষ্ট ছিল না। অন্যদিকে রেখা এখনও বিশ্বাস করত পরিশ্রম নয়, ভাগ্যই একদিন সব বদলে দেবে। দিদি সারাদিন এত কষ্ট করছে, তবুও সংসারের অভাব যাচ্ছে না। আমি যদি কোনো ধনী মানুষের কাছ থেকে সাহায্য চাই, হয়তো একদিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ভেবেই রেখা গ্রামের এক ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে রওনা দিল, কিন্তু সে সত্য না বলে মিথ্যার আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিল। রেখা ভয় আর দ্বিধা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। কাকু, আমার বাবা খুব অসুস্থ, আমাদের ঘরে খাবারও নেই, যদি একটু টাকা দিতেন। তোমার কথা শুনে সাহায্য করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু সত্যি করে বলো, তুমি কি পুরো সত্যটাই বলছো? হ্যাঁ কাকু। ব্যবসায়ী অনেক দিন ধরেই গ্রামের মানুষদের চিনতেন। তিনি বুঝে গেলেন রেখা পুরো সত্য বলছে না। মা, বিপদে মানুষকে সাহায্য করা আমার কর্তব্য, কিন্তু মিথ্যা বলে সাহায্য চাওয়া কখনোই ঠিক নয়। মনে রেখো, মিথ্যার ওপর কোনো সুখের ভবিষ্যৎ গড়ে ওঠে না। আগে সত্যবাদী হও, তারপর পরিশ্রম করতে শেখো। ব্যবসায়ীর কথা শুনে রেখার মাথা নিচু হয়ে গেল। লজ্জায় তার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল শর্টকাট পথে নয়, সৎ পথেই মানুষের সম্মান পাওয়া যায়। আমি ভুল করেছি, দিদি ঠিকই বলেছিল, পরিশ্রমের কোনো বিকল্প নেই। সেদিনই রেখার জীবনের মোড় ঘুরে গেল। আর ঠিক সেই সময় জবার সততা আর পরিশ্রম গ্রামের মানুষের নজরে পড়তে শুরু করল। খুব শিগগিরই তার জীবনে আসতে চলেছিল এক নতুন সুযোগ। পরের দিন সকালে সূর্যের আলো ফুটে ওঠার আগেই জবা আবার মাঠে চলে গেল। বাবার অসুস্থতা, ঘরের অভাব, কোনো কিছুই তাকে থামাতে পারল না। সে জানত কষ্ট যতই হোক তাকে নিজের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করতেই হবে। বাবা আজও অসুস্থ হয়ে শুয়ে আছেন। আমি যদি একটু বেশি পরিশ্রম করি তাহলে হয়তো আজ ভালো কিছু টাকা রোজগার করতে পারবো, বাবার ওষুধটাও ঠিকমতো কিনতে পারবো। জবা সেদিন শুধু নিজের জমির কাজই করল না, গ্রামের কয়েকজন কৃষকের ক্ষেতেও সে কাজ করে দিল। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, এক মুহূর্তের জন্যও সে বিশ্রাম নিল না। জবা মা, তুই তো সকাল থেকেই একটানা কাজ করে যাচ্ছিস, একটু বিশ্রাম নে। এত কষ্ট করলে শরীর খারাপ হয়ে যাবে। কাকা, আমার শরীর একটু ক্লান্ত হতে পারে, কিন্তু বাড়িতে আমার বাবা অসুস্থ হয়ে শুয়ে আছেন, তার জন্য যতটুকু পারি আমাকে করতেই হবে। জবার কথাগুলো শুনে কৃষকের মন ছুঁয়ে গেল।
তিনি বুঝতে পারলেন এই মেয়েটির মধ্যে শুধু পরিশ্রম নয়, বাবার প্রতি গভীর ভালোবাসা আর দায়িত্ববোধও রয়েছে। তুই সত্যি ভালো মেয়ে জবা। মনে রাখিস, সৎ পরিশ্রম কখনো বৃথা যায় না। একদিন তোর এই পরিশ্রমের ফল তুই অবশ্যই পাবি। কাকা, আমি শুধু চাই আমার বাবা সুস্থ হয়ে আবার হাসি মুখে মাঠে ফিরুন। এর চেয়ে বড় কিছু আমার চাওয়ার নেই। সেদিন সন্ধ্যায় জবা বাজারে তার সবজি নিয়ে গেল, কিন্তু বাজারে পৌঁছে সে দেখল তার সবজির মান খুব ভালো হওয়ায় অনেক ক্রেতাই সেগুলো কিনতে চাইছে। মা, তোমার সবজিগুলো বেশ টাটকা, সবগুলোই আমি নেব। কত টাকা দিতে হবে বলো? আপনি যদি সবগুলো নেন তাহলে এই দামটাই দিন কাকা। এই টাকা দিয়ে আমার বাবার ওষুধ আর খাবার কিনতে হবে। তোমার বাবার জন্য? তাহলে নাও মা, তোমার পরিশ্রমের ন্যায্য দাম তো দিতেই হবে। সেদিন জবা আগের দিনের তুলনায় অনেক বেশি টাকা পেল। টাকা হাতে নিয়ে তার চোখে আনন্দের জল এসে গেল। সে মনে মনে শুধু একটাই কথা বলল, আজ বাবার জন্য ভালো ওষুধ আর খাবার নিয়ে বাড়ি ফিরবে। বাবা, আজ তোমার জন্য ওষুধ আনতে পারবো। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা। তোমাকে ছাড়া আমাদের এই সংসারটা যে একেবারেই অসম্পূর্ণ। জবা যখন বাড়ির পথে হাঁটছিল তখন সে জানত না তার এই ছোট্ট পরিশ্রমই খুব শিগগির তাদের পরিবারের ভাগ্য বদলে দেওয়ার প্রথম ধাপ হয়ে উঠবে। আর সেই পরিবর্তন দেখে রেখার মনেও জন্ম নেবে এক নতুন উপলব্ধি। সেদিন সন্ধ্যায় জবা বাড়ি ফিরে বাবার জন্য ওষুধ আর খাবার নিয়ে এলো। গোবিন্দ মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন এই ছোট্ট মেয়েটি তার জন্য কতটা কষ্ট করছে। বাবা, দেখো, তোমার ওষুধ নিয়ে এসেছি, আর তোমার জন্য একটু ভালো খাবারও এনেছি। আজ কিন্তু তোমাকে ভালো করে খেতে হবে। মা, তুই নিজের জন্য কিছু না কিনে সব আমার জন্য নিয়ে এলি। তোকে নিয়ে আমি সত্যিই গর্বিত। বাবা, তুমি ভালো থাকলেই তো আমাদের সবকিছু ভালো থাকবে। তোমার হাসিটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। কথাগুলো শুনে গোবিন্দের চোখে জল এসে গেল। ঠিক তখনই দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকা রেখা আর নিজেকে ধরে রাখতে পারল না। দিদি, আমাকে ক্ষমা করে দাও। তুমি এতদিন বাবার জন্য কষ্ট করেছ, আর আমি শুধু সহজে সব পাওয়ার স্বপ্ন দেখেছি। আমি তোমার পাশে দাঁড়াইনি। রেখা, ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। আজ থেকে আমরা দুজন মিলে বাবার পাশে থাকব। হ্যাঁ দিদি, আজ থেকে আমি আর অলস থাকব না। আমি কাজ শিখব, পরিশ্রম করব, আর বাবাকে তোমার মতোই দেখাশোনা করব। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরল। গোবিন্দের চোখে তখন আনন্দের জল। এতদিনের দুঃখের মধ্যেও তিনি যেন প্রথমবার সত্যিকারের সুখ অনুভব করলেন। আমার মেয়েরা যদি একে অপরের পাশে থাকে, তাহলে আমি জানি এই পৃথিবীতে আমাদের আর কোনো দুঃখই বড় নয়। এরপর থেকে জবা আর রেখা দুজনেই বাবার সঙ্গে কাজ করতে শুরু করল। জবার কাছ থেকে রেখা পরিশ্রম আর সততার মূল্য শিখল। দুই বোন মিলে জমিতে যত্ন নিয়ে চাষ করতে লাগল। কয়েক মাস পর তাদের জমিতে ফলল দারুণ ফসল। সেই ফসল বিক্রি করে তাদের সংসারের অভাব ধীরে ধীরে দূর হতে লাগল। দেখলি তো মা, আমি সেদিন বলেছিলাম পরিশ্রমের ঘাম কখনো বৃথা যায় না। আজ তার প্রমাণ। বাবা, এখন আমি বুঝেছি, ভাগ্য বদলানোর জন্য অলৌকিক কিছুর অপেক্ষা করতে হয় না। নিজের হাতের পরিশ্রমই মানুষের আসল শক্তি। আর পরিবারের সবাই যদি একসঙ্গে থাকে, তাহলে কঠিন সময়ও একদিন কেটে যায়। এইভাবেই গোবিন্দ, জবা আর রেখার ছোট্ট সংসারে আবার হাসি ফিরে এলো। অভাব তাদের অনেক কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু তাদের সততা, ভালোবাসা আর পরিশ্রম শেষ পর্যন্ত তাদের জীবনে সুখ ফিরিয়ে আনলো।